শুরু করছি বাংলা বলছে। ঠিক এক বছর আগের সেই বিভীষিকার রাত, যেখানে আরজি কর শহরের একটা নামী সরকারি হাসপাতাল, সেখানে কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসক নৃশংসভাবে ধর্ষিত এবং খুন হন। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে। 14ই অগস্ট রাত দখল, সাধারণ মানুষের এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সাম্প্রতিক ইতিহাসে দেখা গেছে বলে কেউ মনে করতে পারেন না। এরপরও একাধিকবার রাজপথে সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। আর এর পরের ঘটনাক্রম আমাদের সবারই জানা। সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, এই ঘটনা প্রকাশ্যে আসার 24 ঘন্টার মধ্যে সেই সঞ্জয় রায়ের কনভিকশন হয়ে গেছে, তার শাস্তি ঘোষণা হয়ে গেছে। আজীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছে সঞ্জয় রায়। কিন্তু পরিবার এখনো বিচারের আশায়, বিচারের দাবিতে দরজায় দরজায় ঘুরছেন। কারণ পরিবার মনে করছেন যে না, নির্যাতিতা তিনি বিচার পাননি। তারা মনে করছেন যে আসল অপরাধী তারা ছাড়া পেয়ে গেছে। এই সঞ্জয় রায়ের সঙ্গে কেউ কেউ ছিল, এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ, এরকম অভিযোগ আমরা শুরু থেকেই করতে দেখেছি, যেখানে নানা রকমের থিওরি ভাসতে দেখেছি এবং যেখানে দাঁড়িয়ে এক অসহায় বাবা মা, তাদের আরতি, তাদের আকুতি যেমন রয়েছে, তেমনি আমরা দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে এক অংশের রাজনীতি, এক অংশের একদম নিজেদের পেশার যে সমস্ত যদি কিন্তু থাকে, সেগুলোর হিসেব নিকেশ মিটিয়ে নেওয়ার চেষ্টা। এবং তাই এখনো পর্যন্ত আকাশে বাতাসে বিচার চায় দাবিটা চলে আসছে। প্রশ্ন উঠছে যে সত্যিই কি বিচার পায়নি নির্যাতিতা? সত্যিই কি সঞ্জয় রায় দোষী নয়? আসল অপরাধীরা ছাড়া পেয়ে গেছে? অন্তত সিবিআই যে তদন্ত করেছে, সিবিআই তদন্তে অতিরিক্ত কিছু উঠে আসেনি। সন্দীপ ঘোষ সহ একাধিক যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও যে অভিযোগ, সেই অভিযোগে এখনো পর্যন্ত চার্জ দেওয়া হয়নি। দুর্নীতির অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। কিন্তু এই নৃশংস নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা সঞ্জয় রায় ঘটিয়েছে, এটা সিবিআই এর তদন্তে উঠে এসেছে। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে সিবিআইও নাকি যথাযথভাবে তদন্ত করেনি। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে গিয়ে সিবিআই এবং পুলিশের সেটিংয়ের প্রসঙ্গ তুলছেন। কেউ কেউ এটা থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে মোদি দিদি সেটিংয়ের তত্ত্ব আনছেন। প্রশ্ন উঠছে যে সত্যি কি বিচার এখনো অধরা, নাকি বিচার হয়েছে তদন্তের যে স্বাভাবিক ছন্দ, তদন্তের যে স্বাভাবিক নিয়ম, যে সমস্ত টেকনিক্যালিটিস, তার পথ বেয়ে বিচার হয়েছে। কিন্তু সেই বিচারে সন্তুষ্ট না হয়ে কোনো পক্ষ, আবারও বলছি, নির্যাতিতার বাবা মা, তাদের যে হাহাকার, তাদের যে আরতি, তাদের যে বিচারের আশায় দরজায় দরজায় ঘুরে বেড়ানো, এটা বাস্তব। এটার পাশে আমরা সবাই রয়েছি। কিন্তু আবার একই সঙ্গে এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ কেউ আত্মপ্রচারে মগ্ন থেকেছেন, সেই ছবিও উঠে এসেছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রসূন ব্যানার্জি, যিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, যিনি আইনজীবীও। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এসে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ। আমি শুরুতে একবার দেখাবো যে ঠিক যখন দাঁড়িয়ে এক বছর পার হতে চলেছে এবং আমরা দেখছি আজকে ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে গেছে, পৃথক পৃথক প্রতিবাদ কর্মসূচি। আমরা আজকে মিছিল আছে, আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফ থেকে। অন্যদিকে আগামীকাল নবান্ন অভিযান, যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা শুভেন্দু অধিকারী, তার আবেদন মেনে সেখানে আবার জুনিয়র ডক্টরসরা বা অভয়া মঞ্চ তার থেকে দূরত্ব বজায় রাখছে। কংগ্রেসের পৃথক কর্মসূচি রয়েছে। এই সমস্ত কিছু মিলে আরও একবার পথে প্রতিবাদ। দেখুন, 2024 সাল 8ই অগস্ট, এদিন রাতে আরজি কর হাসপাতালের মধ্যে ধর্ষিত ও খুন হন ডাক্তারি ছাত্রী। বিচারের দাবিতে পথে নামে গোটা রাজ্য, হয় মোমবাতি মিছিল, ধর্ণা, আন্দোলনে বসেন পড়ুয়া ডাক্তাররা। গত এক বছর ধরে এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু বিচার চেয়ে এখনো ছুটে বেড়াচ্ছে নির্যাতিতার পরিবার।
ঘটনার পরই তদন্তভার হাতে নিয়ে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। চার্জশিটে একমাত্র সঞ্জয়কেই তারা অভিযুক্ত হিসেবে তুলে ধরে। শিয়ালদা কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয় সঞ্জয় রায়কে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সেই মামলা ঝুলছে হাইকোর্টে। সিবিআই চাইছে মৃত্যুদণ্ড। দোষী বলছে সে নির্দোষ। আর এই পরিস্থিতিতেই তদন্তের গতি প্রকৃতিতে বিরক্ত হয়ে সিবিআইকে শিরদাঁড়াহীন বলে অভিহিত করল নির্যাতিতার পরিবার। দিল্লিতে গিয়ে তারা দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে। তার হাতে তুলে দেন কিছু দাবি। উল্টো দিকেই লেখা ছিল শিরদাঁড়াহীন তদন্ত সংস্থার কথা। পরে তা দেখে নথি নিতে অস্বীকার করেন সিবিআই ডিরেক্টর। এমনকি বলেন তারা ছেড়ে দিতে চান এই তদন্ত। আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি, ওদের কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন করছি। ওরা যে রিপোর্ট 93টা রিপোর্ট তৈরি করেছে, সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি। বিরক্ত হয়ে গিয়ে আমরা মামলা ছেড়ে দেবো। কোনো কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই, আমরা মামলা ছেড়ে দেবো। আমি আমাকে বলে কি লাভ, কোর্টে গিয়ে বলুন। আর এইভাবে কালকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা, চিন্তা করো কি ধরনের সংস্থা, 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে, 1 বছর বলে। এখানেই প্রশ্ন উঠছে, আরজি কর নিয়ে আর কার কাছে বিচার চাইবেন নির্যাতিতার পরিবার? কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে আলাদা কোনো কিছুই তদন্তে তুলে ধরতে পারেনি সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের প্রমাণ হিসেবেও কিছু তুলে ধরেনি তারা। বিচার চেয়ে শুক্রবারই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার পরিবার। তাতে সামিল হওয়ার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে আলাদা করে রাত দখলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে তারা। সব আন্দোলনই হচ্ছে পৃথকভাবে, ফলে নীরবে নিভৃতে কাটছে শুধু বিচারের বাণী। এর মধ্যেই যে জুনিয়র ডাক্তাররা গত বছর দিনের পর দিন আন্দোলন করেছিলেন, আজ তারা অনেকেই বিভ্রান্ত। কেউ সিনেমায় নেমে পড়েছেন, কেউ বদলি হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন যারা সেখানে ডাক্তার আছেন তারা বলছেন আমরা এখনো আপসেট। তবে আরজি করের পরিস্থিতি আগের থেকে অনেক বদলেছে। कोशिश कर रहा है आरजी कर का जो पुराना जो गरिमा था वो रिकवर करने के लिए। आफ्टर दैट जो हमारा जो सिक्योरिटी है, अभी सुप्रीम कोर्ट के ऑर्डर पे जो नेशनल टास्क फोर्स बनाने के लिए बोला, कुछ काम हुआ था। सीसीटीवी और सीसीटीवी है रूम के लेकर बोला था, लेकिन आरजीकर का जो इंफ्रास्ट्रक्चर है इसका पूरा का पूरा चेंज करना अभी इतना आसान काम नहीं है। ফলে নির্মম ঘটনার 1 বছর পার হলেও অনেক কিছুর উত্তরই এখনো অধরা। এখনো যেমন প্রশ্ন ঘুরছে কে বা কারা খুন করলো, তেমনি প্রশ্ন রয়ে গেছে আন্দোলনের জন্য কিউআর কোডে যে কোটি কোটি টাকা উঠেছিল তা কোথায় গেল। সব রহস্য নিয়েই শুধু দাঁড়িয়ে আছে আরজি কর হাসপাতাল। কলকাতা টিভি। সজল ঘোষ ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, আগামীকাল নবান্ন অভিযান, এবং যে নবান্ন অভিযানে ডেফিনেটলি কিছু একদম নির্দিষ্টভাবে কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে আদালত। প্রশ্ন হচ্ছে যে এই নবান্ন অভিযানের ডাক সেটা নির্যাতিতার বাবা মা দিয়েছেন, অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি আবেদন জানিয়েছিলেন সেটা মেনে। কিন্তু আমরা দেখলাম যে অভয়া মঞ্চ, ডক্টরস ফ্রন্টের যে সংস্থা, তারা সমস্ত এই যে প্রতিবাদ থেকে তারা দূরত্ব রাখলেন এবং তারা আলাদাভাবে কালীঘাট অভিযান করছেন, তারা আলাদাভাবে রাত দখল করছেন। দেখুন, এটা তো স্বাভাবিক যে এইগুলো করে যারা চাইনি প্রথম দিন থেকে যে অভয়ার খুনিরা শাস্তি পাক। আমরা তো কখনো বলছি না যে মমতা ব্যানার্জি রেপ করার নির্দেশ দিয়েছিলেন, খুন করার নির্দেশ দিয়েছিলেন বা তৃণমূল থেকে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু এটা ফ্যাক্ট। তার পরবর্তীকালে নিজের দোষ ঢাকতে গিয়ে যে ধরনের ঘটনা একটা সরকার ঘটিয়েছিল, যেভাবে তারা প্রমাণ লোপাট করেছে, তার ফলে মানে বিচার বিলম্বিত হয়েছে বা বিচার সঠিকভাবে বাংলার মানুষ যেটা প্রত্যাশা করেছিল। এখানে আমার প্রশ্ন সজলদা তোমার কাছে, যে আমার স্পষ্ট মনে আছে 1 বছর আগে যে মুহূর্তে এই ঘটনার খবর আসে এবং আমার সহকর্মী রিয়া তিনি প্রথম এই খবরটি যে কিছু একটা হয়েছে আরজি করে এই খবরটা ব্রেক করেন, এরপরই তোমরা সেখানে পৌঁছে যাও, অর্থাৎ প্রথম থেকেই তোমরা ছিলে। আমার এখানে প্রশ্ন যে 4 দিন তো কলকাতা পুলিশ তদন্ত করেছিল, তারপর সিবিআই তদন্ত করে, এবং সিবিআই যে তদন্ত করে সেই তদন্তে একদম খুন এবং ধর্ষণের কাণ্ড বলছি, আমি দুর্নীতির প্রসঙ্গে বলছি না, সেখানে দাঁড়িয়ে সঞ্জয়ের তারা যা যা তদন্ত করেছে সেই তদন্ত মোটামুটিভাবে কলকাতা পুলিশের তদন্তের যে পথ সেই পথেই গেছে, তার উপর ভিত্তি করেই কনভিকশন হয়েছে, কোয়ান্টাম অফ পানিশমেন্ট ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের। এখন নির্যাতিতার পরিবার তারাও বলছেন যে তারা সিবিআইকে শিরদাঁড়া দিয়েছেন, তারা বলছেন যে
সিবিআই এর তদন্তে তারা সন্তুষ্ট নন? যদি আমার বাড়িতে এটা হতো, ঈশ্বর না করুন এটা এখানে যারা উপস্থিত তাদের কারোর বাড়িতে হতো, তাদের বাড়ির প্রত্যেকের লোকের বক্তব্য একই থাকতো। মুপ্রিয়া, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, আমরা অনেক দিন ধরে তোমাদের দেখে আসছি এবং আমরা জানি যে কলকাতা শহরের নামকরা সাংবাদিকদের মধ্যে তুমি একজন। তুমি এটা নিশ্চয়ই বোঝো, আবেগ দিয়ে সবটা হবে না, বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে। এটা আমরা প্রত্যেকে একটা জিনিস বুঝি যে কানুন সবুত মানতে হয়। আর তুমি যেটা বললে যে 4 দিন তদন্ত করেছে, না 4 দিন তদন্ত করেনি, রাত্রের মধ্যেই, পরের দিন 9 তারিখ রাত্রের মধ্যেই তারা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। আর পরের দিন সকাল থেকে তারা বাথরুম ভেঙেছে, তারা ওই যেখানে মানে মৃতদেহটা যেখানে পড়েছিল, সিবিআই এর যে রিপোর্ট, সেখানে কিন্তু এই যে প্লেস অফ অকারেন্স যে অভিযোগ, আমি এখানে এটাই, তুমি আসার আগে এটাই বলছিলাম যে প্রচুর থিওরি আমরা দেখেছি। সেই থিওরিতে যেমন 150 গ্রাম বীর্যের থিওরি আমরা দেখেছি, আমরা তেমনই কোনো এক জুনিয়র ডাক্তার যাকে সেখানে দেখা যায়নি, তিনি বাথরুমে এসে নাকি রক্ত ধুচ্ছেন এবং তিনি বলছেন যে আমি রক্ত ধুতে এসেছি। আমি জানি না যে এরকম কালিদাসী ক্রিমিনাল কোথায় পাওয়া যায় এক্স্যাক্টলি। সেখান থেকে শুরু করে এই যে সিসিটিভি ফুটেজ হাপিস করে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে প্লেস অফ অকারেন্স একদম ভেঙে চুরে দেওয়া হয়েছে। কোথাও সিবিআই এর তদন্তে কিন্তু কোথাও মেনশন নেই, বরং প্লেস অফ অকারেন্সের যে সমস্ত সায়েন্টিফিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর তারা বলছেন যে প্লেস অফ অকারেন্স ইনট্যাক্ট রয়েছে। না, প্লেস অফ অকারেন্স ইনট্যাক্ট আছে বলে আমি জানি না। হ্যাঁ, তাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে, তাদেরকে যেটা সই করে দিয়েছে, ঠিকই 150 গ্রাম বীর্য নিয়ে এ ধরো কিছু ভুলভাল কথা, হ্যাঁ 150 গ্রাম বীর্য না হলে 1500 কিলো বাচ্চা জন্মাতে পারবে না, এগুলোকে রিলেট করা যাবে না এগুলোর সাথে। কিন্তু আমার বলার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সকলকে মানতে হবে যে যেটাকে প্লেস অফ অকারেন্স বলে একটা এজেন্সি সই করেছে, আমি যে সেটা ট্যাম্পার্ড হয়েছে তার প্রমাণ যদি আমার হাতে না থাকে, তার যদি ডকুমেন্টস আমার হাতে না থাকে, ভ্যাজাইনাল সোয়াব যে টেম্পারেচারে যেভাবে মেনটেন করা হয় সেটা যদি আমার কাছে না থাকে, সিবিআই এর নথি থেকে পড়ছি, সিবিআই এর নথি থেকে বলছি যে ডিউরিং ইনভেস্টিগেশন সিবিআই টিম কম্প্রাইজিং এক্সপার্টস from various divisions of CFSL, New Delhi, as well as AIIMS and officers, architects of CPWD. আচ্ছা, এরপর বলছেন যে ডিউরিং সেট প্রসেস ফটোগ্রাফি videography was done by CFSL experts. A sketch of the scene of crime was prepared by the CPWD. Officers and architects on the pointing of Dr. Sumit Royatofadar, Associate Professor Omuk তারা কি করেছেন, 3D ভিডিওগ্রাফি করেছেন, ইনক্লুডিং এমার্জেন্সি বিল্ডিং hospital of the hospital was also prepared by experts of system division of CBI. আচ্ছা, এবার যে সমস্ত নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয়েছিল সেগুলো শুধুমাত্র একটা জায়গায় পরীক্ষা করা হয়নি, তার একটা বিশেষজ্ঞ টিম, এবং যেটাতে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো তার বিশেষজ্ঞদের নিয়ে করা হয়েছে। তারা বলেছেন যে সমস্ত ওকে কোনো ডিসক্রিপেন্সি নেই। আমার জন্য নির্ধারিত সময়টা বলে দিলে ঠিক অতটুকু সময় আমি বলবো, সেটুকু সময় যেন আমি বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। না, নেবে না, আমার সময় থেকে তুমি আগে নিয়ে নাও, পরে নিয়ে নাও, মাঝে নিও না, আমার ওইটুকু সময় আমায় দাও। একদম ঠিক। আমাকে যদি বলে যে তোমার একটা বাড়ির কারোর মেডিকেল সার্টিফিকেট লিখে দিতে, আমি তো লিখতে পারবো না, ঠিক করে গুছিয়ে লিখতে পারবো না। কিন্তু যদি একজন ডাক্তারকে দিয়ে বলা হয় যে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট লিখে দাও, সে এমন গুছিয়ে লিখে দেবে যে সেটাকে আর তুমি ভুল বলতে পারবে না। মুশকিলটা হচ্ছে এই মৃতদেহটা যদি আমরা পেতাম, যদি আমরা ভ্যাজাইনাল সোয়াবটাকে ঠিক কন্ডিশনে পেতাম, তাহলে আমরা যেগুলো বার করতে পারতাম সেগুলো বার করতে পারতাম। কিন্তু যখন সেখান থেকে কিছুই রাখিনি, কিছুই ছিল না, আমি এখানে যতগুলো হাতের চাপ দিলাম, তুমি এসে হাতের চাপগুলো মুছে দিলে, তারপর ভিডিওগ্রাফি 3D 4D HD বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি করলে কি পাওয়া যাবে? শূন্য। এক্ষেত্রেও তাই হয়েছে। সরকার যার করার তদন্ত করার কথা ছিল, বলে না প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, এই 4 রাত ধরে বেড়াল মেরেছে তদন্তের নামে। আচ্ছা, না না, আমিও পশুপ্রেমী, আমি ওই অর্থে বলিনি। হ্যাঁ, তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে অর্থে তদন্তটাকে মানে ধ্বংস করা হয়েছে একটা এক্সপার্ট এজেন্সিকে দিয়ে, তারপরে যে অথরিটি, একটা লোক একটা পোস্টমর্টম করেছেন, একজন ডাক্তার, তিনি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, আমি যদি সেটাকে ভুল প্রমাণ করতে হয় তাহলে আরেকটা রিপোর্ট আমার কাছে চাই, সেটা করার জন্য ডেড বডিটা নেই, তো এখানে কি করে প্রমাণিত হবে?
একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর প্রশাসনের, সরকারের যে রিয়াকশন, হ্যাঁ হয়তো কোনো কিছু হয়তো ফুল প্রুফ করা যায় না, ফুল প্রুফ সিকিউরিটি বলে হয়তো কিছু হয় না আনফর্চুনেটলি, কিন্তু একটা ঘটনা ঘটার পর তারপরের প্রতিক্রিয়াগুলো কীরকম হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি একাধিক অভিযোগ কলকাতা পুলিশ নিয়ে উঠেছে, একাধিক অভিযোগ রাজ্য প্রশাসন নিয়ে উঠেছে, সরকার নিয়ে উঠেছে। এবং যেখানে দাঁড়িয়ে এই 1 বছর পরও নির্যাতিতার বাবা মা তো বটেই, একটা বড় অংশের মানুষ তারা বিশ্বাস করেন যে আসলে বিচার হয়নি, আসলে বিচার পাননি নির্যাতিতা। অত্যন্ত বেদনাহত মনে এবং আলোচনা শুরু করছি। একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং তারপরে আরো দুর্ভাগ্যজনক রাজনৈতিক ডিভিডেন্ড গুছিয়ে নেওয়ার যে চেষ্টা, দুটোই খুব দুর্ভাগ্যজনক এবং পেনফুল। আমরা যেহেতু একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এবং আলোচনাটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আমি একেবারে ফ্যাক্টে স্টিক করে থাকার চেষ্টা করব। টালা থানাতে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে 64, 66 এবং 103 ভারতীয় ন্যায় সংহিতা 3টে ধারাতে মামলা হয়েছিল। আমার কাছে সিবিআই এর চার্জশিট থেকে শুরু করে বিচারকের যে জাজমেন্টের কপি সেটাও আছে, আমি সেটা পড়েছি পুরোটাই। বিচারকের কাছে আপনি যদি, প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে পুলিশের দায়িত্ব ছিল যে সঠিক সেকশনে মামলাটা হচ্ছে না ন্যাচারালি, যেটা আপনি বলার চেষ্টা করছেন বা আপনি যেটা অভিযোগের আকারে বলছেন যে সঠিক তদন্ত না হওয়ার তো একটা স্টেপ থাকে, সঠিক এফআইআর রেজিস্ট্রেশনটা না হওয়া। চার্জ কিন্তু ফ্রেম হয়েছে ঠিক ওই 3টে ধারাতেই, তার মানে চার্জ যতক্ষণ ফ্রেম হলো বিচারকের হাতে পূর্ণ স্বাধীনতা ছিল চার্জ কোনো সেকশন অ্যাড করার। বিচারক মনে করলেন যে পুলিশ সঠিক সেকশনে এফআইআর রেজিস্টার করেছে, নাম্বার 1। সাজা হলো, আপনি যদি সাজার অর্ডারটা দেখেন দেখবেন 64, 66, 103 আমার প্রশ্ন একই সঙ্গে যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে যখন মুখবন্ধ খাম জমা পড়ছে, তখন বিচারপতি বলছেন যে এটা দেখে শিউরে উঠতে হয়, চমকে উঠতে হয়, দারুণ সমস্ত ভয়ঙ্কর জিনিস আছে, এর যেন একটা লাইনও কোথাও বাইরে না যায়। এটাও তো আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে। সুপ্রিম কোর্ট যেটা অফিসিয়ালি কমিউনিকেট করে সেটা ট্রায়াল কোর্টের কাছে পার্কুলেটেড হয় বা আসে, ট্রায়াল কোর্ট সেটাকে নেয়, কারণ সুপ্রিম কোর্টের যে কোনো অর্ডার সেটা হচ্ছে সারা দেশের কাছে আইন। সুপ্রিম কোর্ট কি বলেছেন, তাদের বিচারপতিদের পূর্ণ স্বাধীনতা আছে তাদের মত প্রকাশের। এটাও তো ঠিক যে অভিক দিকে দেখিয়ে কলকাতা পুলিশের প্রেস কনফারেন্স থেকে বলা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আপনি একটু আগেই বললেন যে এই যে ঘটনাটা, এই ঘটনাটার যে ফরেন্সিক তদন্ত হয়েছে, আপনি অনেকগুলো সংস্থার নাম বলেছেন, আমি আরো একটা অ্যাড করছি, সেটা হচ্ছে কল্যাণী এইমস, সেটাও কিন্তু এখানে সংযুক্ত ছিল। এবং আপনি জানেন যে এইমস একটি স্বশাসিত সংস্থা এবং অত্যন্ত উচ্চমানের চিকিৎসা করে বা তাদের ফরেন্সিকও যথেষ্ট উন্নত। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ট্যাম্পারিং হয়ে থাকতো, যদি কোনো এভিডেন্স ডিসঅ্যাপিয়ার করানো হতো, তাহলে বিচারকের কাছে কিন্তু সবসময়তে প্রভিশন থাকে দুটো, একটা হচ্ছে যে সেকশন অ্যাড করা যেখানে এভিডেন্স লোপাট করা হয়েছে, 2 যারা এটা করেছেন তাতে আর্স্টওয়াইল যেটা ছিল যে 319 সিআরপিসি এখন 230 বিএনএসএস এ অ্যাডিশনাল অ্যাকিউজকে অ্যারেন করা যায়, যেরকম মনে রাখবেন জেসিকা লাল কেসে হয়েছিল। জেসিকা লাল কেসে পরবর্তীকালে অ্যাকিউজকে অ্যারেন করা হয়েছিল। এখানে যে বিচার ব্যবস্থা চলেছে, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা আমার আশা করি সবারই আছে, কেউই কন্টেম্প্ট যাব না আমরা। সেই বিচারকের এ পর্যন্ত যে বিচার উনি করেছেন তাতে কিন্তু না কোনো লোককে অ্যারেন করা হয়েছে সেশনস কোর্টে, না কোনো অ্যাডিশনাল সেকশন এখানে যোগ করা হয়েছে। তাহলে অন হোয়াট বেসিস, কোন ফ্যাকচুয়াল গ্রাউন্ডে আমরা এটা বলছি যে এখানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে? আমি এই প্রসঙ্গে আসবো, কারণ সায়নও আমাদের সঙ্গে রয়েছেন, শুভাশিস দাও রয়েছেন। আমি একটা ছোট্ট বিরতি তার আগে আমাকে নিতেই হচ্ছে, সায়ন এবং শুভাশিস দা। আমি তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এ প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। স্ট্যান্ড বাই। ফিরে এলাম বিরতির পর, আমি সায়নের কাছে যাব। সায়ন, আমরা দেখেছি যে তোমাদের তরফ থেকেও এই বক্তব্য যে অভয়া বিচার পায়নি। এখানে প্রশ্ন যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে, সিবিআই এর যে তদন্ত, সেই সিবিআই এর তদন্তটাকেও তোমরা গ্রাহ্য করতে চাও না কেন? সায়নের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আসবো সায়নের কাছে, আমি শুভাশিসদার কাছে আসবো। সায়নের প্রশ্নটাই যদি আমি নেই, আমি তাহলে বলছি যে সিবিআই প্রতি কেন আমাদের অনাস্থা, সেটা হলো আপনাদের আজও কর্মসূচি ছিল। আমি বলে নেই একটু, আজও কর্মসূচি ছিল তো, আজও কর্মসূচি বলছি। সেটা সজল কিছুক্ষণ আগে বললো যে
কানুন সুবুত মাংতা। তা কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে তার কণ্ঠস্বর পরীক্ষা হলো, গুরগাঁও থেকে চলে এলো এবং কালীঘাটের কাকুরই কণ্ঠস্বর এটাও প্রমাণ হলো, তারপরেও সিবিআই চুপ। কাকুর কণ্ঠস্বর উঠে গেছে, চলছে এখন মার্কেটে, সিবিআই কণ্ঠস্বর নামিয়ে দিয়েছে। না না সুভাষিস দা, আমি আপনার সঙ্গে 200% একমত। আমার খালি একটাই প্রশ্ন, এক সেকেন্ড, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্নের জায়গাটা কি আজ নতুন? 2013 সালে সেই সময় আদালত বলেছিল কেজ প্যারট, তখন ইউপিএ 2 সেই সময় বলেছিল কেজ প্যারট। তুমি সাংবাদিক হিসেবে তোমার কি মনে হয় যে আজকে যে সিবিআই চলছে সেই সিবিআই আগের থেকে ভালোভাবে চলছে? না না, এটা কোনো প্রথমত হচ্ছে একটা এজেন্সি। আমি জানি যে তুমি কন্ট্রোভার্সিতে যাবে না। না না, কন্ট্রোভার্সিতে যাওয়ার বিষয় না। একটা এজেন্সি, সে আগে 4টে দুর্নীতি বা 4টে এরকম হিনিয়াস ক্রাইম সেটাকে আড়াল করতো, নাকি এখন 8টা করে? এই কম্পারেটিভ অ্যানালিসিস হতে পারে না। আমি এরপরে তোমায় প্রশ্ন করব, কংগ্রেস আমলে কেস নিয়ন্ত্রণাধীন ভাবে চলবে, সরকারের অঙ্গুলি এলনে চলবে, এটা এক্সপেক্টেড নয়, তুলনামূলক আলোচনা হতে পারে না। আচ্ছা আমি বলি, সেটা হলো যে তোমাকে আমি 4টে উপমা দিতে বলবো শেষে, যে তুমি 4টে কংগ্রেসের কেস প্যারট ছিল হলো সিবিআই, আদালত যেটা বলে সেটা আমাদের বেদবাক্য বলে ধরে নিতে হয়, ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু এখানে আমরা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি যে নারদা কেসে স্টিং অপারেশনে সেটাও ফরেন্সিক ল্যাবরেটরি থেকে চলে এলো, চলে আসার পরে সেটাতেও বলল যে হ্যাঁ যারা টাকা নিচ্ছে, যাদের কণ্ঠস্বর একদম তারাই এমপি এমএলএ, তাদেরও কিছু হলো না, সিবিআই চুপ করে গেল। এখন ঘটনা যেটা হয়েছে, এবার যদি আসি রাজ্যের পুলিশের কথায়, যখন কিনা ঘটনাটা ঘটলো এই অভয়াকাণ্ডে বা তিলোত্তমা কাণ্ডে, তখন রাজ্য পুলিশ ওই জায়গাটায় কর্ডনিং করলো না। আচ্ছা, রাজ্য ওই হাসপাতাল থেকে অভয়ের মাকে ফোন করে জানানো হলো যে একজন সুইসাইড করেছে, আপনার মেয়ে চলে আসুন, মারা গেছে, তারপরে বলে সুইসাইড করেছে। রাজ্য পুলিশ কার গলা বা কে বলেছিল সেটারও তদন্ত করলো না। যার বিরুদ্ধে আমাদের কি লড়াইটা হলো, মানে স্ট্রেট ওয়েতে রাজ্যের বিরুদ্ধে এবং কেন্দ্রের সিবিআইয়ের বিরুদ্ধে। আজকে আমরা সিবিআইয়ের অফিসে গেছি কেন? শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্য সভাপতি কংগ্রেসের, তিনি বলেছেন যে পরপর প্রোগ্রাম করতে হবে তিলোত্তমাকে সামনে রেখে, কারণ হলো তিলোত্তমার বিচার পায়নি এবং তিলোত্তমার বাবা মা প্রত্যেকের কাছে ছোটাছুটি করছে। আজকে গতকাল না গত পরশু দিল্লিতে গেছিল, অমিত শাহের সাথে দেখা পায়নি, তারা দেখা করেননি, নরেন্দ্র মোদীর সাথেও দেখা করতে চেয়েছেন, তারা দেখা করেননি। আমি সেখানে যাচ্ছি না, আমাদের কথা হলো তিলোত্তমা আমাদের বাংলার মেয়ে, বাংলার ডাক্তার, কর্মরত অবস্থায় তিনি মারা গিয়েছেন। যদি কোথাও রাজ্য পুলিশের গাফিলতিও থাকে, এই গাফিলতিতে ঢাকবার জন্য আমাকে 4 দিন সময় দেওয়া হয়েছে সিবিআইকে। 4 দিনের মধ্যে ব্যবস্থা করতে পারলো না কেন সিবিআই? তার মানে কেন সমস্ত কিছু জোগাড় করতে পারলো না সিবিআই? 4 দিনের মধ্যে কোন কেস পেয়েছে আজ অব্দি বাংলার বুকে বা ভারতবর্ষের বুকে? ঠিক 4 দিনের মাথায় সিবিআই কোনো কেস পেয়েছে? পাইনি। কিন্তু 4 দিনে পাওয়ার পরও সিবিআই কি সত্যি সত্যি আন্তরিকতা ছিল? অভয়ের খুনি বা অভয়ের ঘটনাটা ঘটার পিছনে অন্য কিছু আছে কিনা, বিহাইন্ড দ্য মানে ফ্যাক্ট, তার ভেতরে একটা ফ্যাক্ট আছে কিনা, সেটা তো দেখার চেষ্টা করেনি। হঠাৎ করে একটা চার্জশিট দিল। এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না কেন? যদি চার্জশিটে ভুল থাকে, চার্জশিট যদি ফাঁক ফোকর থাকে, তাহলে বিচারকের কাছে তো সেটা প্রণিধানযোগ্য যে আমাকে চার্জশিট কি দিচ্ছে, তার উপর আমি বিচার করব। আর সেইখানে যদি গাফিলতি থাকে তাহলে বিচার ব্যবস্থা কিছু করতে পারবে না, তার কিছু করার থাকে না। আমরা পরপর ঘটনাগুলো দেখছি, সিবিআইকে বাংলায় আসতে পরে তারা একদম স্টপেজ দিয়ে মানে একদম মানে জাংশনে আসবে। এখানে সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করেছেন নির্যাতিতার পরিবার, অন্যদিকে নির্যাতিতার মা, তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দেওয়া যে নারী শক্তি পুরস্কার সেটা ফিরিয়ে দিয়েছেন। দেখুন, করে নৃশংস ঘটনার 1 বছরের মাথায় এবার সিবিআই এর বিরুদ্ধে টাকা নিয়ে তদন্তে গাফিলতির অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। 1 বছর আগের ওই ঘটনার তদন্ত হাতে নেওয়ার পর চার্জশিট দিলেও এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। তদন্তে নেমে কলকাতা পুলিশ যে তথ্য দিয়েছিল তাই চার্জশিটে পেশ করেছিল কেন্দ্রীয় সংস্থা। এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না হওয়ায় হতাশ নির্যাতিতার পরিবারের অভিযোগ, সিবিআই এর অধিকর্তা তাদের একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেননি। সবকিছু দেখে তাদের মনে হচ্ছে পেছনে অন্য খেলা চলছে। 2 দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, 2 দিন সিবিআই লয়ার এবং সিবিআই যে আইও তারা পেপার নিয়ে যেতে ভুলে যায়। এটা কি? এটা ছেলে খেলা সবকিছু নিয়ে সারা ইচ্ছাকৃত ভুল। না না, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত করবার করে, এরা টাকা খেয়ে এরকম করে। আমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি। আপনি কি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করছেন?
সিবিআই তো এরকম কাজ করে না। প্রথম দিন আমাদের মা তখন সঞ্জয়কে কোর্টে তোলা হয়েছিল, 4:30টার সময় আমাদের লয়ার কোর্টে গিয়ে হাজির হয়েছিল, সেটাও আমরা জানি। সমস্ত ব্যাপারে ওদের গাফিলতি ইচ্ছাকৃতভাবে করে। ওরা আগে এসে এক বস্তা টাকা নিয়ে তারপরে সেটাকে আবার কভার আপ করার চেষ্টা করে। অনেক আশা নিয়েই দিল্লি গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। তাদের ইচ্ছে ছিল অমিত শাহের সঙ্গে দেখা করার, কিন্তু সে আশা পূরণ হয়নি। সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু কলকাতায় কর্মসূচি থাকায় তাদের ফিরে আসতে হয়েছে। এবারে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নারী শক্তির পুরস্কার তুলে দিতে চান অভয়ের পরিবারের হাতে, কিন্তু তা নিতে অস্বীকার করেন নির্যাতিতার মা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন, নারী শক্তি অ্যাওয়ার্ড। আমরা সেটা ওনার হাত থেকে নিয়ে আবার ওনাকেই ফেরত দিয়েছি যে আমি নারী শক্তি অ্যাওয়ার্ড তখনই নেব যখন আমার মেয়ে ন্যায় বিচার পাবো। আমি ওনাকে হিন্দিতেই বলেছি মুঝে ন্যায় চাইয়ে। উনি আমাকে হাত ধরে বলেছেন আপনি ন্যায় পাবেন। চাওয়া পাওয়ার হিসেব না মেলায় হতাশ নির্যাতিতার পরিবার। শনিবারই তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আজ রাতে থাকছেন কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারে মশাল মিছিলের মঞ্চেও। কলকাতা টিভি। এই মুহূর্তে প্রতিবাদে পথে নেমেছে জুনিয়র ডক্টরস ফোরাম এবং এই মুহূর্তে দেবাশিস হালদার আন্দোলনের অন্যতম মুখ। তিনি কি বলছেন শোনাবো। বিভিন্ন মেডিকেল কলেজে জমায়েত রয়েছে এবং অভয়া মঞ্চ তার এবং সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন তাদের পক্ষ থেকে বিকেল 4টের সময় হাজরায় কালীঘাট চলোর হাজরা মোড়ে জমায়েত এবং কালীঘাট চলোর জমায়েত রয়েছে। এ বাদ দিয়েও আমরা জানি যে বাবা মার ডাকে, যেটা তথাকথিতভাবে অরাজনৈতিক বলা হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড়িয়ে নবান্ন অভিযানের ডাক পার্টিসিপেট করছি না। শুভেন্দু অধিকারীর মতো মানুষ, ডিরেক্ট রাজনৈতিক মানুষ এখানে আছেন বলে, কিন্তু সাধারণ মানুষ আমরা চাইবো কিন্তু যদি তারা মনে করেন সেটাতে পার্টিসিপেট করুন। শুভেন্দু অধিকারী ডিরেক্ট রাজনৈতিক মানুষ, কারা ডিরেক্ট রাজনৈতিক মানুষ নয়, অর্থাৎ যারা এই 1 বছরে এই দেবাশিস হালদারের সঙ্গে এক মঞ্চ বা এক জায়গা শেয়ার করতে দেখা গেছে, তাদের মধ্যে কেউ ডিরেক্ট রাজনীতিতে নয় কিনা এই প্রসঙ্গে আসবো। তার আগে একবার সায়নের কাছে চলে আসবো। সায়ন, মোপিয়াদি, প্রথম কথা হচ্ছে আরজি করের ঘটনা একমাত্র ঘটনা যেখানে অভয়াদির মা এবং বাবা সিবিআই এর কাছে এবং আদালতের কাছে, মানে কতটা বলতে কষ্ট হয় তুমি একবার ভাবো, যে বাবা মা তিনি বোঝাতে চাইছেন যে এটা ধর্ষণ নয়, এটা গণধর্ষণ বা এখানে আরো বড় কিছু রয়েছে। সিবিআই বলতে চাইছেন না এটা ধর্ষণের ঘটনা। মোপিয়াদি, আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে এক্ষুনি সজলদা বলবার সময় বলছিলেন এবং তৃণমূলের প্রতিনিধি বলবার সময় বলছিলেন জাজমেন্টের কথা। সেই জাজমেন্টের 152 নম্বর পাতা তুমি বলবার সময় বলছিলে তোমরা সিপিআইএম, তোমরা কি সিবিআই আদালত কিছুতেই ভরসা রাখো না। PW50 সীমা পাঁজা, যিনি সিবিআই এর আইও ছিলেন, কি বলছে আদালত, যিনি জাজমেন্টটা পাশ করেছেন, তিনি বলছেন কোনো ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন তিনি করেননি। যেটুকু যা এভিডেন্স কালেক্ট হয়েছিল সেটুকুকে তিনি প্রপারলি খালি দেখেছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তাহলে মৌপিয়াদি, প্রশ্ন খুব পরিষ্কার। কলকাতা পুলিশ প্রথম কয়েকটা দিন তদন্ত করেছিল, সেই তদন্তে গ্যাপ ছিল বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই এর কাছে মামলা ট্রান্সফার করেছিল। মামলার গভীরতা এতটা ছিল, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা নিজেদের কাছে টেনে নিয়েছিল। তাহলে প্রশ্ন খুব পরিষ্কার, সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী হয়ে গিয়ে থাকেন সেটুকু তদন্ত তো কলকাতা পুলিশই করে দিয়েছিল। তাহলে আদালতে বিচারপতিরা যখন তারা কেস ডায়েরি দেখে মামলা ট্রান্সফার করেছিলেন তারা গভীরতা বুঝে করেছিলেন। আমরা বলছি সেই গভীরতাটা কোথায় গেল? ফার্দার ইনভেস্টিগেশন কোথায় গেল? কি হতে পারে এরকম ভাবে? তুমি গোটা জাজমেন্টের পাতায় পাতায় তুমি দেখো, তুমি খুঁজে পাবে যেখানে বলছে পোস্টমর্টেম করা হয়েছে। তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দরভাবে আইনের মার প্যাঁচ ইত্যাদি দিয়ে বললেন বটে। আমি বলছি এই 150 নম্বর পাতা, জাজমেন্টের পাতা খুলে দেখুন স্যার, লজ্জা লাগবে আপনাদের। প্রাক্তন পুলিশ কর্তা আপনি, আর আপনি তৃণমূলের প্রতিনিধি। কিভাবে ইউডি কেস রেজিস্টার হয়েছিল, কিভাবে জেনারেল ডায়েরি হয়েছিল, আর আদালতের কি অবজারভেশন একবার খুলে দেখুন। আমি উত্তর নিই, মোপিয়াদি খুব পরিষ্কার কাছে উত্তর নিই বলেছি। আজকে মোপিয়াদি আমাকে যদি শেষ করতে দাও, আজকে রাখি বন্ধন মোপিয়াদি, কালী ফোটার পরে হবে ভাইফোঁটা।
সব দিদি ভাইয়েরা তাদের ভাই বা দাদাদের সব সময় প্রোটেক্ট করতে চায়, আবার ভাই ও দাদারাও বোনেরা বিপদ পড়লে প্রোটেক্ট করতে চায়। আসলে এই সিবিআই আর ইডি যতবার রাজ্য সরকার বিপদে পড়েছে ততবার বাঁচিয়েছে, আর বাঁচিয়েছে বলে তার পরবর্তী ঘটনা বারবার ঘটেছে। আরজি করের বিচার হলে সাউথ ক্যালকাটা হতো না, থ্রেট কালচার বন্ধ হতো। আমি উত্তর নিই প্রসূনদার কাছ থেকে। আমি শুধু একটু দেখাই যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছেন অনেক মানুষ, এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি নগরের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে স্ট্রিট কর্নার হচ্ছে, যেখানে রাস্তায় আবারও ছবি আঁকার সেই পুরনো ছবি সেটা ফিরে এসেছে। এবং আমি যদি খুব রাখি না, সম্ভবত ব্যাচ লাগানো হচ্ছে। প্রসূনদা, প্রথমে যেটা বলবো যে টোটাল 325 এক্সিবিটস এখানে কোর্টে পেশ করা হয়েছিল, 325টা। আমি সিবিআই এর তদন্ত নিয়ে কোনো মন্তব্য এই কারণেই করছি না যে সিবিআই নিয়ে বলার আমার কিছু নেই। সিবিআই অ্যাজ অ্যান এজেন্সি, ফেডারেল এজেন্সি, তারা কাজ করে, তাদের নিউট্রালিটি বা দক্ষতা নিয়ে নানা রকম প্রশ্ন কিন্তু আগেও উঠেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মানে স্টেট পুলিশ, কলকাতা পুলিশ মাত্র 4 থেকে 5 দিন তদন্ত করেছিল, আপনি জানেন। 4 থেকে 5 দিনের মধ্যে, ইনফ্যাক্ট 24 আওয়ার্সের মধ্যে, যে প্রাইম প্রিন্সিপাল অ্যাকিউজড সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশই গ্রেপ্তার করে। উপযুক্ত তথ্য প্রমাণ যা ওই 4-5 দিনের মধ্যে সংগ্রহ করা সম্ভব ছিল, সেটা তারা কালেক্ট এবং কোলেক্ট করে আদালতের নির্দেশ মেনে ডিউলি সিবিআইকে হ্যান্ড ওভার করে। এবার বলুন যে কোথায় কলকাতা পুলিশ কি করতে পারতো, আর কি করা উচিত ছিল? তদন্ত দিত না, রেখে দিত হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও? সেটা নিশ্চয়ই হতো না। আমি শেষ করি, 1 মিনিট সময় নিশ্চিত প্রশ্নটা নেব। নাম্বার 2 হচ্ছে সিবিআই নিয়ে যোগিন্দর সিং এর একটা বইও আছে, ইনসাইড সিবিআই। এর আগেও 2018 সালে অলোক ভার্মা আর রাকেশ আস্থানা পরস্পরের নামে এফআইআর করেছেন সিবিআই দপ্তরে, সেটাও আপনারা জানেন। আমি সেগুলোর মধ্যে এই কনটেক্সটে ঢুকছি না। আমার পয়েন্টটা হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ কলকাতা পুলিশ অ্যান্ড স্টেট, তারা যেখানে কনসার্ন, সেখানে ডিউ প্রসেস অফ ল ফলো করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে আমরা কেস ডায়েরি হ্যান্ড ওভার করেছি, এবং শূন্য হাতে নয়। যে অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি সেটা উনিও স্বীকার করেছেন। সেই অ্যাকিউজকে তারপরে ইনফ্যাক্ট 10th জুন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেয়। সেখানেও আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তের বাইরে কিছু করতে পারেনি। আমরা কোনো সংবেদনশীল ম্যাটারে ক্রেডিট ডিমান্ড করছি না, আমরা বলছি পেশাদারিত্ব, প্রফেশনালিজম, সংবেদনশীলতা কলকাতা পুলিশের ছিল, তারা তাদের কাজ করেছে। বাকি দায়িত্ব ছিল সিবিআই এর। সিবিআই এর কাজে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা আমার লুকআউট নয়। আমি একটা প্রশ্ন করি, বিনীত গোয়েল, মিসেস ব্যানার্জি, যিনি সম্ভবত পুলিশের একজন আধিকারিক ছিলেন সেন্ট্রালের, তাকে গার্ড করার জন্য ওই প্রেস কনফারেন্সটা করতে হলো কেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম। আমি বলছি, আমি আপনাকে বলি যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, বোধহয় ইন্দিরা কি ব্যানার্জি, না না ইন্দিরা মুখার্জি। আমি যেটা বললাম যে আপনি বললেন, আপনি আমাকে বলুন, আপনার সিবিআই এর দক্ষতা নিয়ে অনেক বইটই লেখা হয়েছে, আপনাদের নিয়ে এখনো কেউ লেখার সাহস পায়নি হয়তো। হ্যাঁ, আপনার লেখার কথা ছিল, আপনি সেটার বদলে অন্য কিছু করছেন। আমি আপনাকে প্রশ্ন করি যে একজন ডিসি সেন্ট্রাল ভীষণ দক্ষ, তিনি একজনকে বললেন উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, দেখা গেল সে একজন আনঅথরাইজড ব্যক্তি এবং ডাক্তার, এবং সে ব্ল্যাকলিস্টেড ডাক্তার। আমার বক্তব্য, সেই লোকটা ওখানে কি করছিল? এই ব্যাপারে ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে কি শাস্তি হয়েছে, ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে পুলিশের? এত দক্ষ পুলিশ, প্রমাণ দেখা যাচ্ছে, পিসি করে বলছে মিথ্যে কথা, তার ব্যবস্থা কি নিয়েছেন? নাম্বার 1 হচ্ছে যে আপনি যেটার কথা বলছেন সেটা আমি দেখিনি। স্বাভাবিক, মমতাও দেখিনি খানের তলায় কি আছে পারতো। আপনি কনভিনিয়েন্টলি ভুলে যান, আমি দেখি যেটা উত্তর দেওয়া কঠিন হবে। নাম্বার 2 হচ্ছে যে কোন সুভাষিসদা কি বলেন সেটা আমি সত্যি বুঝি না। ওই বলেছি ডিপার্টমেন্টাল কোন ইস্যুতে তার একটা হায়ারার্কি থাকে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, বিষয়টা তারা দেখেন। যদি কেউ কিছু বলেও থাকেন যেটা আপনাদের মনে হয়েছে যে মিসলিড করছেন একজন আইপিএস অফিসার হয়ে, কিন্তু মানুষকে মিসলিড করছেন when it is proved, আবার এটা যেমন ঠিক, আবার একই সঙ্গে আমি সায়নের কাছেও আসবো, একই সঙ্গে আমি শুরুতেও যেটা বলছিলাম যে এত গুজব, এবং সেই গুজব আমি সোমা বলছি থেকে শুরু করে 150 গ্রাম কম গুজব আমরা দেখেছি, এবং সেগুলো যেভাবে একটা এস্টাবলিশ করে দেওয়ার জন্য যে মরিয়া প্রয়াস বিভিন্ন মহল থেকে হয়েছে এবং জনমানুষে গেঁথে দেওয়ার চেষ্টা হয়েছে, যেটা বিশ্বাস করি
গুজব কখনো সত্যিকে এস্টাবলিশ প্রমাণ করার লক্ষ্যে ছড়ানো হয় না, কিন্তু তার উপর ভিত্তি করেই তো আমি বলছি সত্যকে ঘেঁটে দেওয়ার লক্ষ্যে হয়। সত্যকে ঘেঁটে দেওয়ার লক্ষ্যে গুজব অর্গানাইজলি ছড়ানো হয়। সুযোগ দাও। গুজব মপিয়াদি গুজব দিয়ে কোনো তদন্ত হয়ও না, তদন্ত এগোও না, তদন্ত ব্যাহত হয় না। কিন্তু গুজবের ভিত্তিতেই তো স্থির হচ্ছে তদন্ত ঠিক হয়েছে কি হয়নি, তদন্ত হচ্ছে কি হচ্ছে না। আমরা এরকম অন্তত 100টা 1000টা বাইট তুমি পাবে যেখানে দাঁড়িয়ে গুজবের রেফারেন্স টেনে বলা হচ্ছে যে তদন্ত ঠিক হয়নি, আমি আবার তোমাকে বলছি দিচ্ছে সিবিআই সেটিং করছে, কারণ 150 গ্রাম, কারণ আমি সোমা বলছি অন্তত 1000টা এরকম বাইট পাবে। মপিয়াদি আমি সায়ন বলছি সোমাটা যা ছিল আমি সায়ন বলছি। এবার শোনো, আমি তোমাকে বলছি যে জাজমেন্ট পাসড হয়েছে শিয়ালদা কোর্টের মাধ্যমে, তার 3-4টে পাতা পড়লে খুব স্পষ্ট হয়ে যায় যে তদন্তটা পারফাংটারি তদন্ত হয়েছে। কামদুনি কাণ্ড আমাদের সবার মনে আছে। কামদুনি কাণ্ডতে লোয়ার কোর্টে কি হয়েছিল, মৃত্যুদণ্ডের সাজা, হাইকোর্টে গিয়ে কি হয়েছে, ড্যাং ড্যাং করে সবাই ছাড়া পেয়ে চলে এসছে। তৃণমূলের প্রতিনিধি ওখানে বসে কলকাতা পুলিশের প্রফেশনালিজম নিয়ে কথা বলছেন। এখানে জাজ কি লিখছেন, it is not understandable to me why the police of Tala police station kept everything behind a curtain and why such type of illegal act was done by the concerned officer of Tala police station। যিনি বলছেন তিনি একজন পুলিশ অফিসার, উনি কিভাবে এই কথা বলতে পারেন? সজল বাবু, আপনি বসে এত কিছু বলছেন কিন্তু আপনি একবারের জন্য বলছেন না সিবিআই এর ওপর ভরসা করে আদালত একটা তদন্তভার তুলে দিয়েছিল। জাজমেন্টে বলা আছে সিবিআই কোনো তদন্তই করেনি। আপনি বসে বলছেন নাকি সবকিছু লোপাট হয়ে গেছিল, এখানে আদালত বলছে কোনো তদন্ত হয়নি। তাহলে কে ঠিক বলছে? মোপিয়াদি, আমি শেষ একটা কথা বলছি তোমাকে, যেখানে পোস্টমর্টেম হয়েছে এই জাজমেন্টের 136 নম্বর পাতা, 1 সেকেন্ড সজলদা শোনো, একজন মহিলার সোয়াব পাওয়া গেছে, যে নির্যাতিতা সেই নির্যাতিতার শরীর থেকে মহিলার সোয়াব পাওয়া গেছে। আগামী দিনে এই সঞ্জয় রায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে যার যার লালারস ওখানে পাওয়া গেছে তার মধ্যে একজন মহিলার লালারসও পাওয়া গেছে। বিয়ন্ড রিজনেবল ডাউট যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ অব্দি কনভিকশনের ফাইনালিটিতে পৌঁছয় না। আগামী দিনে হয়তো আমরা দেখব এই আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। 1 মিনিট করে নাম্বার 1 হচ্ছে যে উনি একটা অন্য কেসের রেফারেন্সে অ্যাকুইটালের কথা বলেছেন, কামধুনি কেস নিয়ে। ওনাকে শুধু মনে করিয়ে দিচ্ছি যে পার্লামেন্ট অ্যাটাক কেস ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনার মধ্যে একটা, সেটাই বলছি না একটাই এক্স্যাক্টলি উনি বলেছেন ভারতবর্ষের ইতিহাসে ফাঁসির আসামি বেকসুর খালাস কটা আছে আমি বলি আমার টাইম রয়েছে 1 মিনিট, আমি শেষ করছি। প্রফেসর গিলানিকে ফাঁসি দেওয়া হয়েছিল, প্রফেসর গিলানিকে ফাঁসি দেওয়া হয়েছিল, সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টে তিনি অ্যাকুইটাল পেয়েছেন। আপনি কি বলবেন যে এনআইএ তদন্ত করেনি? অ্যাপিল কি হয়েছে, তার অ্যাকুইটাল হয়েছে, প্রফেসর গিলানি ছেড়ে দিয়েছে। আমি বলছি সুতরাং কোন কেসে হায়ার কোর্টে কি হলো তার উপরে ভিত্তি করে আপনি বলতে পারেন এই কেসে কামদুনি কেসে ছেড়ে দেওয়ার পরে বিচারকের মন্তব্যগুলো কি ছিল। এবার আমরা এই কেসে আসি, কিউআর কোডে 5 কোটির উপর টাকা তোলা। ইন্দিরা জয়সিং তুলতে তো হবে। ইন্দিরা জয়সিং যার মধ্যে হচ্ছে একটা বড় অংশ ইন্দিরা জয়সিং গিয়ে অভয়ার বিচার চেয়ে কিউআর কোডে টাকা তোলা হয়েছে। ফলে তদন্ত কি করে ক্ষতিগ্রস্ত। এক সেকেন্ড সায়ন, আমরা গোটাটা নিয়ে আলোচনা করছি। বিচার চাওয়ার নামে আত্মপ্রচার এবং নিজেদের ব্র্যান্ডিং হচ্ছে কিনা সেটাও আলোচ্য, সেটাও ইতিহাসে লেখা থাকবে, সেটাও ইতিহাসে লেখা থাকবে। আমি প্রথম কথা বলি যে কোনো রাজনৈতিক দল বিরোধিতা যখন তারা করে তখন তাদের পেছনে একটা ডেফিনেট পলিটিক্যাল এজেন্ডা থাকে, ডিভিডেন্ড থাকে, এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। আপনারা যখন চলে যান হাতরস উন্নাও তখন কিসের জন্য যান? সমাজসেবী হয় তা তো নয়। আমার বক্তব্য হচ্ছে দেখো কে কিউআর কোড খুলেছে, কে তাতে টাকা দিয়েছে, কে তাতে, সেটা তোমরা বোঝো, আদালত বুঝুক, আমার তার সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট, হ্যাঁ ঠিক যে সিবিআই বহু ক্ষেত্রেই ব্যর্থ,
কিন্তু এক্ষেত্রে ব্যর্থতা আছে, কিন্তু প্রমাণ করার অপশন বাণিজ্যিকরণ নিয়ে কিছু বলবেন না, বাণিজ্যিকরণ নিয়ে কিছু বলবেন না। অপশন ছিল না। দেখুন, বাণিজ্যিক কারণে বলতে গেলে সারদা বললে আপনার কথা আসবে, নারদা বললে আপনার কথা আসবে। হ্যাঁ, এগুলোর মধ্যে এখন কেন যাচ্ছেন বাণিজ্যিকরণ? আমি যেটা বলি যে আমার মৃত্যুর বাণিজ্যিকরণ করেছে একদল লোক, সেটা একটি ঘটনাকে বাণিজ্যিকরণ করে টাকা তোলা হয়েছে। আপনারা করেননি? বাণিজ্য তো অনেক রকম হয়। আপনারা সারা ভারতবর্ষে হিউম্যান চাঙের মতন ঘুরে একটা বিষয় যে সজলদা যখন এই বাণিজ্যিকীকরণ কারা করেছে? বাণিজ্যিকীকরণ তো বিজেপি করেনি। বাণিজ্যিকীকরণ কারা করেছে? এই আন্দোলনের কিছু মুখ যারা বলছেন, না আমি সায়নরাও বলছেন, আন্দোলনের কিছু মুখ আমি বলছি, যারা আজকে দাঁড়িয়েও বলছেন যে শুভেন্দু অধিকারী ডিরেক্ট পলিটিক্যাল যোগ আছে। কাজেই সজলদা সেলিমেন্ট নেই, মীনাক্ষীর নেই, সেলিমেন্ট নেই, তারপরে কাকার নেই, খুনের বাণিজ্যিকরণ তো বিজেপিও করে। আমার কথা হচ্ছে আজকেও রাত দখল কর্মসূচি রয়েছে, সেই প্রতিবাদের ঢেউ আবারও আজ করতে চলেছে রাজপথে, নাকি আসলে কোথাও একটা এই দড়ি টানাটানি, এই কে কৃতিত্ব নেবে তার অন্ধগলিতে আটকে গেছে? তার উত্তর হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।